আজকের মুভিটার নাম হচ্ছে ঘুমপড়ি। ঘুমপড়ি মুভিটা যারা দেখেছেন তারা হয়তো জানেন যেটা হলো একটা ট্রায়াঙ্গেল লাভের মুভি। মুভিটা প্লে করেছে তানজিন তিশা। সে কতটা ট্যালেন্টেড আমরা এটা ভালো করেই জানি। তার সাথে আছে প্রীতম। প্রীতম যদিও একজন সিঙ্গার, তারপরেও তার অভিনয় যে স্কিল সেটাও অনেক বেশি ভালো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভিটা দেখলে আপনার সময় ওয়েস্ট হবে না। তাই আমি চাই আপনারা সবাই মুভিটাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা মুভিটা শুরু করি। মুভি শুরুতে প্রীতমকে দেখানো হয়, তার ক্যারেক্টারের নাম হচ্ছে মেঘ। সে হচ্ছে আমাদের লিড ক্যারেক্টার। মেঘ সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আবার সেখানে থাকা গাছদেরকে পানি দেয়, পাখিদেরকেও খাবার দেয়। আর এই সব কিছু হাসপাতালের একটা কেবিনের মধ্যেই ছিল। এমন মনে হচ্ছে এই কেবিনটা যেন কোনো শৌখিন মানুষের কেবিন। তারপর সে কফি হাতে অন্য একজন লিড ক্যারেক্টার জ্যোতির কাছে যায়। জি হ্যাঁ, জ্যোতি বর্তমানে এখন কোমাতে আছে। সে কিভাবে কোমাতে আছে আমরা সেই সব কিছু মুভিতে জানতে পারবো। হঠাৎ করে মেঘ অনেক বেশি পেরেশান হয়ে ওঠে, আর সে দৌড়ে বাইরে চলে আসে ডাক্তারকে খোঁজার জন্য। তারপরে সিনে দুজন ফিমেল ডাক্তারকে দেখানো হয়। উনি হচ্ছে সিনিয়র একজন ডাক্তার। আর এই মেয়েটা হলো উষা। সে হচ্ছে আমাদের আরও একটা লিড ক্যারেক্টার। আজকে উষার এই হাসপাতালে প্রথম দিন। ওরা দুজন মিলে নাস্তা করছিল, তখনই সেখানে শহীদ মানে হাসপাতালের ওয়ার্ড বয় চলে আসে। সে এসে ওদেরকে জানায় জ্যোতি নাকি রক্তবমি করছে। তারপর আর কি ওরা দুজন খাবার রেখে জ্যোতির কেবিনে আসতে শুরু করে। আসার সময় সিনিয়র ডাক্তার উষাকে বলে যখনই সে রোগীকে দেখতে যাবে তখন যেন সে সুন্দর করে পরিপাটি হয়ে যায়, যাতে করে রোগীর মধ্যে মনোবল থাকে বা তারা যেন ওদেরকে দেখে আশ্বস্ত হয়। ওরা সবাই জ্যোতির কেবিনে চলে আসে। ডাক্তার মেঘকে শান্ত থাকার জন্য বলে। পরে আবার তিনি উষাকে মেঘের সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ এখন থেকে উষা জ্যোতির খেয়াল রাখবে। উষাকে দেখে মেঘ অনেকটা অবাক হয়। অন্যদিকে উষার কথা কি বলবো, উষার তো চোখে পানি চলে এসেছে। এখন কেন এমনটা হচ্ছে, ওরা কি আগে থেকে পরিচিত নাকি অন্য কিছু, তা আমরা খুব জলদি জানতে পারবো। এভাবেই আরো একদিন পার হয়ে যায়। সবাই যে যার কাজে ব্যস্ত। মেঘ জ্যোতির কাছে 2 কাপ কফি নিয়ে এসে উষার ব্যাপারে তাকে বলে। তখনই আবার অনেক আশ্চর্যভাবে জ্যোতি বলে ওঠে, আমার মনে আছে, আসলে মেঘ অনেক বছর আগে উষাকে টিউশন পড়াতো। উষার ডাক্তার হওয়াতে মেঘ অনেকটা ইমপ্রেস হয়েছে। তবে হ্যাঁ, জ্যোতির কাছে একটু জেলাস ফিল হচ্ছিল। এখানে মেঘ আর জ্যোতি দুজনে অনেকক্ষণ কথা বলে, আবার অনেক মজাও করে। এরকম ভাবে কথা বলতে বলতে হঠাৎ করে জ্যোতি একদম চুপ হয়ে যায়। আমরা এমনটাও বলতে পারি মেঘ হয়তো হ্যালুসিনেশন করছে। তখনই সেখানে উষা চলে আসে। উষাকে দেখে মেঘ অনেকটা খুশি হয়। উষা জ্যোতির হেলথের চেক আপ করার পর মেঘের সাথে কথা বলে। ওদের কথা থেকে আমরা জানতে পারি মেঘ একটা কোচিংয়ে প্রতিদিন 5 ঘন্টা করে পড়ায়। তার মধ্যে আবার 1 বছর আগে জ্যোতির মা মারা গেছে। উষা চলে যাওয়ার পর জ্যোতি আবারও মেঘের সাথে কথা বলতে শুরু করে। আসলে এখানে লজিকটা কি, এটা কি সত্যি প্যারানর্মাল কিছু নাকি অন্য কিছু? তবে হ্যাঁ, ওদের কথা থেকে আমরা এটা বলতে পারি জ্যোতি আর মেঘ দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। আর মেঘ এখন পর্যন্ত জ্যোতির জন্য নিঃস্বার্থভাবে সবকিছু স্যাক্রিফাইস করে যাচ্ছে। লাস্টে জ্যোতি অনেক মন খারাপ করে বলে তার অনেক কষ্ট হয়, তার বাঁচতে ইচ্ছে হয় না। কিন্তু ওপারের যে অন্ধকার, সে অন্ধকারকে জ্যোতি অনেক বেশি ভয় পায়। যদি সে একবার ওখানে যায় তাহলে আর ফিরে আসতে পারবে না। তার ভালোবাসার মানুষটাকে আর দেখতে পারবে না, শুনতে পারবে না। মেঘ জ্যোতির হাত ধরে বলে, আজেবাজে চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। পরে মেঘ চলে যায় তার রেগুলার কাজে। মেঘ তার কোচিংয়ে চলে যাওয়ার পর উষা জ্যোতির সাথে দেখা করতে আসে। উষা জ্যোতির রেগুলার চেক আপ শেষ করে পুরো কেবিনটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে, কারণ জ্যোতির কেবিনটা অনেক সুন্দর করে সাজানো। একসময় উষা একটা বই খুঁজে পায়, আর সেই বইটার নাম ছিল অপেক্ষা। আর এই অপেক্ষা বইটা উষা মেঘকে দিয়েছিল। অপেক্ষা বইটা নিয়ে উষা জ্যোতির সাথে কথা বলার চেষ্টা করে। তার মধ্যে আবার তার আগের কথা মনে পড়ে চোখে পানিও চলে আসে। সিন চলে যায় 5 বছর আগের ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি মেঘ আর তার কিছু বন্ধুদেরকে সিনিয়ররা বিরক্ত করছিল। আসলে এগুলো হলো র্যাগিং। বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোতে র্যাগিং সবসময় হয়। তারপর আর কি হবে, মেঘ কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। তারপর রাতে সে উষাকে পড়াতে আসে, আর উষাও মেঘকে দেখে অনেক খুশি হয়েছিল। সেদিন আবার উষার মা বাড়িতে ছিল না,
মেঘের শরীরেও জ্বর ছিল, তাই উষা নিজের হাতে মেঘের জন্য নাস্তা বানিয়ে আনে। কিছুক্ষণের মধ্যে মেঘ আবার সেখানে ঘুমিয়ে যায়। 2 ঘন্টা পর মেঘের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরই সে বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল, কিন্তু বাইরে অনেক বৃষ্টি। লাস্টে কোনো উপায় না পেয়ে উষা মেঘকে ছাতা দিয়ে এগিয়ে দিয়ে আসার জন্য আসে। ওদেরকে দেখে মনেই হচ্ছিল না ওরা স্যার আরও স্টুডেন্ট। তারপরের দিন মেঘ যখন লাইব্রেরিতে বসে পড়ছিল, তখনই তার নাম্বারে কেউ একজন একটা মেসেজ পাঠায়। মেঘ ভাবে যে এটা হয়তো তার কোনো বন্ধু হতে পারে যে তার সাথে মজা করছে, তাই সে মেসেজটাকে সম্পূর্ণ ইগনোর করে দেয়। কিন্তু না, একের পর এক মেসেজ আসছিল। এমন মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে। মেঘ যা করছে সে মানুষটা সেই সব কিছু দেখতে পাচ্ছে। আর এসব দেখে মেঘ অনেক দ্বিধায় পড়ে যায়। সে তার চারপাশে খুঁজতে শুরু করে কে তার সাথে এমন করছে, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না। তবে তার মনে তার একটা বন্ধুকে নিয়ে সন্দেহ হচ্ছিল। রাতে যখন মেঘ জুতা কিনতে যায়, তখনও সে আননোন মানুষটা তাকে আবার মেসেজ পাঠায়। তারপর আবার ক্লাসের সময় সে আননোন মানুষটা মেসেজ পাঠায়। এক পর্যায়ে ম্যাডাম মেঘকে ক্লাস থেকে বেরও করে দেয়। সে বুঝতেই পারছিল না যে এই মানুষটা কে তাকে প্রতিনিয়ত মেসেজ পাঠাচ্ছে। সে ভাবছিল তার বন্ধু মিঠুন হয়তো এই সব কিছু করছে, যার জন্য সে মিঠুনকে সরাসরি জিজ্ঞেস করে সে সব কিছু কেন করছে। কিন্তু মিঠুন রাগ হয়ে যায়, কারণ সে সব কিছু করছে না। সামনে ওদের পরীক্ষা, সবাই পরীক্ষার প্রিপারেশন নিতে ব্যস্ত। তখনই আবার মেঘের নজর যায় উষার উপর। মেঘ আসে উষার সাথে কথা বলার জন্য। এখন ওর সন্দেহ হচ্ছে হয়তো উষাই সব কিছু করছে, কিন্তু মেঘের সন্দেহ এখনও ভুল হয়। এখন প্রশ্ন হলো, সেই মানুষটা আসলে কে, যে কিনা মেঘকে সব জায়গায় সব সময় ফলো করে যাচ্ছে। তারপর মেঘ আর উষা মিলে চলে যায় নীলক্ষেতে বই কেনার জন্য। তবে একটা কথা বলতেই হচ্ছে, আমরা এই উষা মেয়েটার চোখে মেঘের জন্য স্পষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছি। আর এই মেয়েটা এত মিষ্টি যে বলার মতো না। তার চোখে অন্যরকম একটা মায়া আছে, আর সেই মায়াটা একমাত্র মেঘের জন্য কাজ করে। কিছুক্ষণের মধ্যেই আমরা উষার হাতে একটা বই দেখতে পাই, আর সে বইটার নাম অপেক্ষা। কিছুক্ষণ আগে আমরা যে বইটা দেখেছিলাম এটা সেই বই। আর এই বইটা মেঘই উষাকে কিনে দিয়েছিল। আর তখনই মেঘের ফোনে সে আননোন মানুষটা আবারও মেসেজ পাঠায়। এদিকে মেঘ এই সকল ধাঁধার সমাধান করতে না পেরে অনেকটাই বিরক্ত। আর অন্যদিকে উষা, সে প্রতিনিয়ত মেঘকে দেখে স্মাইল করেই যাচ্ছে। সেদিন ওরা অনেক সুন্দর একটা সময় পার করে। তারপরের দিন কলেজ ক্যাম্পাসে মেঘ বসে বই পড়ছিল। তখনই তার বন্ধু এসে তাকে জানায় সে তো অনেক বেশি ফেমাস হয়ে গেছে। কারণটা হলো, সে আননোন মেয়েটা ফেসবুকের কনভারসেশন গ্রুপে মেঘকে নিয়ে অনেক পোস্ট করছিল, আর সেই পোস্টগুলা অনেক বেশি ভাইরালও হয়ে যাচ্ছিল। কিন্তু মেঘ তো এসবে কিছু জানে না। বলতে গেলে মেঘ ফেসবুক চালায় না, তার কাছে একটা বাটন ফোন আছে, স্মার্টফোনও নেই তার কাছে। লাস্টে মেঘ কোনো উপায় না পেয়ে এই পর্যন্ত যতগুলো মেসেজ এসেছে সে সবগুলা মেসেজ তার বন্ধুকে দেখায়। তার বন্ধু বলে এখানে হয়তো কেউ তার সাথে মজা নিচ্ছে, আর তা না হলে কেউ তাকে অন্ধভাবে ভালোবাসে। বাট সেও কোনো সমাধান করতে পারে না। তখনই আবার সে আননোন মানুষটা মেঘকে আবারও মেসেজ পাঠায়, আপনি মিঠুন ভাইকে আমার মেসেজগুলো কেন দেখালেন? আপনার কি কোনো প্রাইভেসি নেই? এখন আমরা শিওর হয়ে বলতে পারছি যে সে মানুষটা মেঘের আশেপাশেই আছে, আর সে প্রতিনিয়ত মেঘকে দেখে যাচ্ছে। পরের সিনে উষা বলছিল, মেঘ ভাইয়া, বইয়ের নামটা সুন্দর বলে কিনেছিলাম। প্রথমে অনেক বিরক্ত লাগছিল, কিন্তু শেষ পর্যন্ত পড়ার পর আমার মনে হলো এই বইটা সবার পড়া উচিত। না পড়লে খুব বেশি অন্যায় হয়ে যাবে। আমি এখনও কাঁদছি, আমি এই ঘোর কাটিয়ে উঠতে পারছি না। তাই আপনাকে অপেক্ষা দিলাম, এক বসাতে শেষ করবেন, মোমের আলোতে পড়বেন, মোম নেবে গেলে আরেকটা জ্বালিয়ে পড়বেন, গভীর রাতে পড়বেন। কিছু কিছু বই বা সিনেমা আয়োজন করে উপভোগ করতে হয়। অপেক্ষা এমনই একটা বই। এই সবগুলো কথা উষা বলছিল, আমি শুধু রিপিট করলাম যাতে করে আপনারা সবাই এই মুভির ইমোশন ফিলিংসগুলো সুন্দর করে বুঝতে পারেন। এই মেয়েটা মেঘকে পাগলের মতো ভালোবাসে। পরের দিন উষা কালো শাড়ি, চোখে কাজল, চুলে গাজরা লাগিয়ে মেঘের সাথে দেখা করতে আসে। কারণ আজকে তার মেডিকেল এক্সামের ফলাফল প্রকাশ হয়েছে। সে আজ অনেক বেশি খুশি ছিল, তাই সে আজ মেঘের সাথে সারা বিকাল রিকশাতে ঘুরে বেড়াবে। তখনই আবার উষা মেঘকে অপেক্ষা বইটা পড়ার জন্য দেয়। আর ঠিক সেই সময় মেঘের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করার পর মেঘ সেখান থেকে দৌড়ে চলে যায়। এক এক করে সবাই সেখান থেকে চলে যায়। শুধুমাত্র উষা সেখানে দাঁড়িয়েছিল।
তার সাথে আমরা এটাও দেখতে পাই উষা তার সাথে করে একগুচ্ছ গোলাপ নিয়ে এসেছিল। সে চেয়েছিল আজকে মেঘকে তার মনের কথা বলতে, কিন্তু তার কি দুর্ভাগ্য, সে আর বলতে পারল না। কারণ সেদিনের পর মেঘ আর কখনোই উষার সাথে দেখা করেনি। মিঠুনের কাছ থেকে উষা জানতে পেরেছিল মেঘ তার আকাশপ্রিয়াকে খুঁজে পেয়েছে। এখন আকাশপ্রিয়াটাকে, আকাশপ্রিয়া হলো সেই মানুষটা যে কিনা সবসময় মেঘকে SMS পাঠাতো। সিন আবারও বর্তমানে আসে। উষা অভিমানের সুরে জ্যোতিকে বলে, আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম? আর ঠিক তখনই জ্যোতি উষাকে বলে, তুমি খুব বেশি কিছু চাওনি। আমরা এমন অনেক কিছু চাই যা পাওয়ার জন্য আমাদেরকে অনেক অনেক অপেক্ষা করতে হয়। কারো অপেক্ষা শেষ হয়, আবার কারো অপেক্ষা শেষ হয় না। জ্যোতির কথা শুনে উষা একটু স্বস্তি পায়। তখনই আবার তার মনে পড়ে যায় জ্যোতি তো কোমাতে আছে, তাহলে সে কথা বলছে কিভাবে। তার সাথে আমরা এটাও দেখতে পাই জ্যোতি আবারও আগের মতো হয়ে গেছে। আর তখনই বাকি ডাক্তাররাও চলে আসে। ওরা এসে দেখে জ্যোতির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। পরের সিনে ওরা 3 জন মিলে নাস্তা করছিল। উষা তখন তার সিনিয়র ডাক্তারকে বলে জ্যোতি তার সাথে কথা বলেছে, কিন্তু সিনিয়র ডাক্তার বিশ্বাস করে না। তার কাছে মনে হচ্ছিল এই সব কিছু মিথ্যা, কারণ তিনি মেডিকেল সায়েন্সে বিশ্বাস করে। তখন আবার শহীদ বলে, ম্যাডাম, সব কিছুকে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না, বিজ্ঞানের বাইরেও অনেক কিছু আছে। পরে সিনে মেঘ তার পুরো কেবিনে মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা বইটাকে পড়ছিল। আর ঠিক সেই সময় সেখানে উষা চলে আসে। উষাকে দেখে মেঘ একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। আর সে বলে তার দেওয়া বইটা মেঘ আগে পড়েনি, তাই সে এখন পড়ছে। কেবিনের এই অবস্থা দেখে উষাও অনেকটা খুশি হয়। পরে উষা এক চিলতে হাসি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আবার জ্যোতি অভিমানের সুরে মেঘকে বলে, আপনি মিথ্যা কথা কেন বলেছেন? আপনি তো এই অপেক্ষা বইটাকে মাঝে মাঝেই পড়েন। আপনি তো আমাকে এটাও বলেননি এই বইটা উষা আপনাকে দিয়েছে। তখন আবার মেঘ বলে, কিছু সত্য না জানাই ভালো, আর কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। এদিকে উষা তার ডিউটি শেষ করে বাড়িতে ফিরছিল। সেই সময় শহীদ তাকে ডেকে বলে, জ্যোতি সবার সাথে কথা বলে না, কিন্তু সে তাকে পছন্দ করেছে, তাই সে তার সাথে কথা বলেছে। কিন্তু উষা এসবের কিছু বুঝতে পারছিল না শহীদ কি বলছে। শহীদ আগে বিশ্বাস করতো না জ্যোতি কথা বলে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। শহীদ তার রেগুলার কাজ করছিল। হঠাৎ তার নজর যায় জ্যোতির দিকে। শহীদ জ্যোতিকে দেখে অনেক বেশি খুশি হয়। সে জলদি আসে জ্যোতির সাথে কথা বলার জন্য। জ্যোতি পুষ্পিতা নামের একটা ছোট মেয়ের কেবিনের সামনে দাঁড়িয়েছিল। সে ছোট মেয়েটার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ সে এই বেডে পুরোপুরি অক্সিজেন পাচ্ছে না। পুষ্পিতা মেয়েটা যখন এখানে এসেছে তখন হাসপাতালে কোনো কেবিন খালি ছিল না। সেই সময় শহীদ বেশি টাকা খেয়ে মেয়েটাকে এই কেবিনে ভর্তি করায়। কিন্তু জ্যোতির ওই ছোট মেয়েটার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাই সে মেয়েটাকে দেখতে এসেছে। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই পুষ্পিতা নামের মেয়েটা সেখানে মারা যায়। শহীদ মেয়েটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, তারপরও কোনো লাভ হয় না। মেয়েটা অনেক কষ্টে ছটফট করে সেখানেই মারা যায়। চারপাশের অবস্থা খুবই ভয়াবহ। শহীদ তার চোখের সামনে যমদূতকে দেখতে পেয়েছিল, তার মধ্যে আবার জ্যোতিও সেখানে ছিল না। সেদিনের পর থেকে শহীদ আর কখনোই টাকা খেয়ে কোনো রোগীকে কষ্ট দেয় না, কারণ তার মনে আফসোস রয়ে যায়। জ্যোতির একটা বিশেষ ক্ষমতাও আছে। জ্যোতি আগে থেকে বলে দিতে পারত কোন মানুষটা কবে মারা যাবে। মানুষের মৃত্যুর খবর আগে পেয়ে শহীদ সে সকল রোগীদের সেবা করত, তাদের শেষ ইচ্ছাগুলো পূরণ করত। বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। এখানে এমন একটা বিশ্বাসের কথাই বলা হচ্ছে। পুরো মুভিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ওদের মধ্যে আরো অনেক কথা হয়। তারপর উষা সেখান থেকে চলে যায়। তারপরের দিন উষা মেঘের কোচিং সেন্টারে চলে আসে, কারণ সে জানতে চায় আকাশপ্রিয়াকে মেঘ কিভাবে খুঁজে পেয়েছিল। মেঘও আর আপত্তি করে না, সেও বলতে শুরু করে। সিন চলে যায় সেদিনের ফ্ল্যাশব্যাকে, যেদিন মেঘের কাছে কল এসেছিল। ওই দিন আসলে মেঘ জ্যোতির এক ঝলক দেখতে পেয়েছিল। একবার আকাশপ্রিয়া বলেছিল শীতের মধ্যে যখন ঝুম বৃষ্টি হবে তখন তাদের দেখা হবে, কিন্তু মেঘের অপেক্ষা শেষ হয় না। সেদিন পুরো বৃষ্টিতে মেঘ আকাশপ্রিয়ার অপেক্ষা করেছে, কিন্তু আকাশপ্রিয়া আসেনি। এরপর থেকে আকাশপ্রিয়া কখনোই মেঘকে কোনো মেসেজ বা কল দেয়নি। এমন মনে হচ্ছিল আকাশপ্রিয়া যেন হারিয়ে গেছে। আকাশপ্রিয়ার কোনো খোঁজখবর না পেয়ে মেঘও অনেক বিষণ্ণতায় ডুবে যায়। হঠাৎ একদিন আকাশপ্রিয়ার মা মেঘকে কল দিয়ে একটা ঠিকানায় আসতে বলে। মেঘও কোনো সময় নষ্ট না করে সেই ঠিকানায় চলে আসে। ওখানে আসার পর ওর দেখা হয় আকাশপ্রিয়ার মায়ের সাথে।
আকাশপ্রিয়ার মা বলতে শুরু করে ওর নাম জ্যোতি। জ্যোতি ভালোবাসত পাহাড়, গাছপালা, ফুল সবকিছুকে। সেদিন ও সাদা শাড়ি পরে বের হয়েছিল। এখন জ্যোতির মা তাকে কল দিয়েছে দুইটা কারণে। প্রথম কারণ হলো তার কাছে যা টাকা ছিল সেই সবগুলো টাকা জ্যোতির চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। এখন উনি চায় মেঘ যেন তাদের ভার্সিটি থেকে ফান্ডের টাকা কালেক্ট করে দেয়। লাস্টের দিনে জ্যোতির আঁকা একটা স্কেচ বুক মেঘকে দেয়। জ্যোতির কাছে একটা চিঠিও ছিল। এসব কিছু দেওয়ার পর উনি সেখান থেকে চলে যায়। মেঘ চিঠি খুলে পড়তে শুরু করে। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। মেঘ আর জ্যোতি একই ভার্সিটিতে পড়ে। আবার প্রথম অবস্থায় মেঘকে যখন র্যাগিং করা হচ্ছিল তখন কিন্তু জ্যোতিও সেখানে ছিল। আর সে ওদের এই সবকিছু তার নোটবুকে ড্রয়িং করতে শুরু করে। প্রথম দেখাতেই মেঘকে তার অনেক বেশি ভালো লেগে যায়। তার মধ্যে আবার ক্লাস করার সময় জ্যোতি জানতে পারে মেঘও তারই ডিপার্টমেন্টে পড়ে। বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায় গিয়ে মিলে গেছে। আর এজন্যই মূলত জ্যোতি সব সময় মেঘ কি করছে কি না করছে সবকিছু সে দেখতে পেত। আর সেই সবকিছু সম্পর্কে তাকে SMS ও পাঠাতো। তারপর ওই দিন যখন জ্যোতি মেঘ আর উষাকে একসাথে দেখতে পায় তখনই তার মনে নাড়া দিয়ে ওঠে। কারণ ওই দিন জ্যোতি উষাকে দেখে বুঝতে পেরেছিল উষাও মেঘকে পাগলের মতো ভালোবাসে। উষাকে দেখে জ্যোতির মনে মেঘকে হারানোর একটা ভয় কাজ করতে শুরু করে। সেদিন বাড়িতে আসার পর জ্যোতি অনেক বেশি কান্না করে। তারপরের দিন উষাকে দেখে জ্যোতি বুঝতে পারে তাকে যা বলার এখনই বলতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। তারপর ঠিক কি হয়েছে তা আমরা সবাই জানি। ঠিক তারপরের দিন জ্যোতি সাদা শাড়ি পরে সাথে একটা নীল ছাতা নিয়ে বেরিয়ে যায় মেঘের সাথে দেখা করার জন্য। আজকে জ্যোতি অনেক খুশি, কারণ আজকে সে তার ভালোবাসা মানুষটার সামনে যাবে, তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। আর ঠিক তখনই একটা ট্রাক এসে জ্যোতির গাড়িটাকে একটা ধাক্কা মারে। জ্যোতি গুরুতর আহত হয়ে যায়। সিন আবারও বর্তমানে আসে। মেঘ জ্যোতির সাথে দেখা করে, কিন্তু জ্যোতির অবস্থা খুবই খারাপ, সে এখনো কোমাতে। আস্তে আস্তে মেঘও জ্যোতিকে ভালোবাসতে শুরু করে। আর সে জ্যোতির জন্য সব অসাধ্যকে সাধন করতে নেমে পড়ে। তার জন্য অনেক টাকার ডোনেশন সংগ্রহ করা, আবার জ্যোতির কেবিনটাকে একদম তার রুমের মতো করে সাজিয়ে দেয়। এভাবে ওদের সবার দিন কাটছিল। এক শীতের পর আরেক শীত চলে আসে, কিন্তু জ্যোতির ঘুম আর ভাঙে না। ওদের অপেক্ষাও শেষ হয় না। একদিন হঠাৎ জ্যোতির মা বলতে শুরু করে জ্যোতি তার সাথে কথা বলছে। তিনি কাউকে বিশ্বাস করাতে পারে না জ্যোতি সত্যি সত্যি তার সাথে কথা বলছে, যার জন্য তিনি নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে যেন তার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পরে তিনি মেঘকে একটা লাল সোয়েটার উপহার দেয়, যেটা তিনি নিজের হাতে বানিয়েছে তার মেয়ের জন্য। কিন্তু জ্যোতি আর কখনোই ঘুম থেকে উঠবে না, তাই তিনি এই সোয়েটারটা মেঘকে দিয়ে দেয়। আসলে জ্যোতি বলেছিল সে লাল সোয়েটার পরে বিড়ি সিঁড়িতে ঘুরতে যাবে, সেখানে অনেক সবুজের মধ্যে এক টুকরো লাল। কিন্তু জ্যোতির এই স্বপ্নই রয়ে গেল। আস্তে আস্তে মেঘ ও জ্যোতিকে অনেক বেশি ভালোবেসে ফেলে, যার জন্য মেঘ এখন চায় কাছে থেকে জানবে। তাই সে জ্যোতির স্কেচ বুক আর ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে যায় জ্যোতির কল্পনা শহরটাকে দেখার জন্য। আর এখানে আশ্চর্যের বিষয় হলো মেঘ সত্যি সত্যি জ্যোতির কল্পনা শহরটাকে দেখতে পাচ্ছিল, যার জন্য সে জ্যোতিকে ইমেজিন করে 101টা নয়নতারা গাছের অর্ডার দিয়ে দেয়। মেঘ জ্যোতিকে সবসময় তার চারপাশে দেখতে শুরু করে। মেঘ চলে যায় বিড়ি সিঁড়িতে পাহাড় দেখতে, সবুজের মধ্যে হারিয়ে যেতে। একদিন রাতে মেঘ দেখতে পায় জ্যোতি তার কাছে বসে আছে। মেঘও লক্ষ্মী ছেলের মতো জ্যোতির কাছে এসে বসে। জ্যোতি বলে, আপনি শুধু শুধু আমার পিছু নিচ্ছেন, আমার আম্মুকে বলবেন আমার জন্য আর অপেক্ষা না করতে, আমি আর ফিরবো না। মেঘ জ্যোতিকে বলে, তুমি ফিরে আসো, তোমার জন্য আমি, তোমার মা সবাই অপেক্ষা করছি। জ্যোতি কান্না ভেজা চোখে বলে, আমি আপনাকে শেষবারের মতো দেখেছিলাম আজিমপুর বাস স্ট্যান্ডে। আপনার চোখে মুখে ছিল আমাকে দেখার তীব্র অপেক্ষা। আপনি ওখানে না দাঁড়িয়ে তাড়াহুড়া করে চলে গিয়েছিলেন, আর আমি অপেক্ষায় ছিলাম আপনাকে আরো একটু মন ভরে দেখার জন্য। আপনাকে দেখার এই অপেক্ষার জন্যই আমি এখনো আমার চোখ বন্ধ করতে পারিনি। এখানে আমরা জ্যোতির পিওর ভালোবাসাটা দেখতে পাই। মেঘের জন্য তার আকুলতা, তার পাগলামি সবকিছু এটা প্রমাণ করছিল জ্যোতিও মেঘকে পাগলের মতো ভালোবাসে। উষা যেরকম ভালোবাসে ঠিক তার থেকে আরো অনেক বেশি। ভাগ্য কতটা নিষ্ঠুর, এদিকে মেঘ অপেক্ষাতে আছে তার ভালোবাসা মানুষটাকে দেখার জন্য, আর অন্যদিকে জ্যোতিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এই সবকিছু মনে করে জ্যোতি কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক তখনই মেঘের কাছে খবর আসে জ্যোতির আম্মু স্ট্রোক করেছে। সবকিছু জানার পর মেঘও প্রচন্ড কষ্টে কান্নায় ভেঙে পড়ে। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। কিছুদিনের মধ্যে জ্যোতির মাও মারা যায়। সিন আবারও বর্তমানে আসে।
ওদের গল্প শুনে উষার চোখেও পানি চলে আসে। তারপর ওরা ছাদ থেকে জ্যোতির কেবিনে চলে আসে। কফি শেষ হওয়াতে মেঘ চলে যায় কফি আনতে। তখনই জ্যোতি উষাকে তার নাম ধরে ডাকে। এটা দেখে উষা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তার কাছে মনে হচ্ছে সে আবারও হ্যালুসিনেশন করছে। তাই সে মেঘকে ডাকতে শুরু করে। জ্যোতি বলে, তুমি ভয় পেও না, তুমি আমার কাছে এসে বসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। উষা প্রচন্ড ভয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে জ্যোতির কাছে এসে বসে। জ্যোতি তার হাতটা উষার দিকে বাড়িয়ে দেয়। উষা কাঁদতে কাঁদতে তার হাতটা ধরে। তারপর জ্যোতি বলে, আমি হয়তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি আমার মেঘটাকে দেখে রেখো। আগামীকাল সকাল 10টার আশেপাশে আমি মারা যাব। আমি সেই সময় তোমাদের সবাইকে আমার পাশে চাই। এই সবকিছু শুনে উষা কান্নায় ভেঙে পড়ে। জ্যোতির বলা কথা মতো পরের দিন ঠিক তেমনটাই হয়। জ্যোতি ছটফট করছিল, আর এই সব কিছু শুধুমাত্র উষা, মেঘ আর শহীদ ভাই দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই জ্যোতি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। জ্যোতির চলে যাওয়াতে সবাই অনেক বেশি কষ্ট পায়। সিন চলে যায় অনেক দিন পর। একদিন উষা রিক্সা থেকে দেখতে পায় মেঘ অনেকগুলো গাছ নিয়ে কোথাও একটা যাচ্ছে। আসলে এই গাছগুলো সেই নয়নতারা গাছ, 101টা নয়নতারা গাছ। কিছুক্ষণ পরই আমরা দেখি মেঘ গাছগুলো নিয়ে বিড়িশিরি যাচ্ছে। তার সাথে আমরা এটাও দেখতে পাই মেঘ জ্যোতিকে বিড়িশিরির একটু জায়গায় কবর দিয়েছে। নয়নতারা গাছগুলোকে জ্যোতির কবরের চারপাশে সাজিয়ে দিয়েছে। তারই পাশে আবার তার ছোট্ট একটা স্বপ্নের বাড়ি বানিয়েছে। আর উষা কান্না বেচা চোখে মেঘকে দূর থেকে দেখছে। আসলে সেও মেঘকে ফলো করে এখানে চলে এসেছে। তখনই মেঘ উষাকে ডাকে, কারণ জ্যোতি মেঘকে বলেছে উষা ওখানে আছে। আসলে জ্যোতি এখনো মেঘের সাথে কথা বলে। এখন এর ব্যাখ্যাটা আসলে কি হবে তা আমি জানি না। সবকিছুর ব্যাখ্যা হয় না। ব্যাখ্যা খুঁজতে গিয়ে হয়তো এই দুনিয়াটাই আর ভালো লাগবে না। এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প দেখিয়ে এই সুন্দর মুভিটা এখানেই শেষ। আসলে এখানে কার ভালোবাসা পূর্ণতা পেয়েছে তা আমি বলতে পারছি না। আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। একদিকে জ্যোতি, যে কিনা মেঘের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছে, তার মতো ভাগ্যবান নারী হওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। অন্যদিকে উষা, যার ভালোবাসার কোনো শেষ নেই। আবার যদি বলি মেঘের কথা, তার অবস্থা সেম, তার অপেক্ষারও শেষ নেই। তার অপেক্ষার শেষ কোথায় তা হয়তো সে নিজেও জানে না। আসলে ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না, মাঝে মাঝে অপূর্ণ থেকে যায়। আর সেই অপূর্ণতায় আছে অন্যরকম প্রশান্তি। আজকের জন্য এই পর্যন্তই। আর আপনাদের কাছে মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো মুভিতে। এরকম আরও সুন্দর সুন্দর মুভি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। লাভ ইউ অল।